নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আলু দিয়ে টক পালং শাকের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ভাতের সাথে টক পালংয়ের এমন একটা রেসিপি থাকলে এক থালা ভাত শুধুমাত্র এই টক পালংয়ের রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি এক আঁটি নিয়ে নিয়েছি টক পালং শাক। শাকের গোড়ার দিকের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে নিলাম। এরপর শাকগুলোকে পরিষ্কার করে আমি বেছে একবার পরিষ্কার করে ধুয়ে নেব। শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আমি শাকগুলোকে একবার পরিষ্কার করে বেছে নিয়ে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে কেটে নিতে হবে। তো খুব বেশি আমি কুচিয়ে কাটবো না, একটু বড় বড় করেই কেটে নেব। যেহেতু এই টক পালং শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম গলে যায়, তো খুব বেশি কুচিয়ে নেওয়ার একদমই দরকার নেই। সেজন্য আমি বেশ বড় বড় রেখেই কিন্তু কুচিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পালং শাকগুলোকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যারা আগে কখনো টক পালং শাক রান্না করে খাননি, একবার এইরকম ভাবে টক পালং রান্না করে দেখতে পারেন, খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু। যাদের মুখে রুচি নেই বা জ্বর ঠান্ডা কাশিতে মুখের রুচি একেবারে চলে গেছে, তারা গরম ভাতের সাথে টক পালং শাকের এই রেসিপিটা খেয়ে দেখবেন, অনেকটা উপকার পাবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পালং শাকগুলোকে সুন্দর করে কেটে আবারও কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে রান্নাটা করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু বেশ কয়েকবার তেলের ব্যবহার হবে, সেই জন্য আমি প্রথমে অল্প কিছুটাই তেল দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম, লবণ হলুদে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই। তো আমি কয়েক মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে আর এখন বেশি ভাজবো না। ভেজে নেওয়া আলুগুলোকে তুলে রাখবো একটা বাটির মধ্যে। আপনারা চাইলে কিন্তু আলু দিতেও পারেন, আবার চাইলে আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় আলু দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আলুটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এদিকে আমি আলু ভাজা ওই কড়াইয়ের মধ্যেই কেটে বেছে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটুও জল দেব না, শাক থেকেই এমনিতেই অনেকটা পরিমাণে জল ছাড়বে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো ফোড়ন বা কিচ্ছু দিইনি, শুধুমাত্র আলু ভেজে রেখেছিলাম যেই কড়াইতে, তার মধ্যেই আমি শাকটাকে দিয়ে দিলাম। শাকটা হালকা একটু নেড়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়নি, মানে খুব বেশি ভালো করে তো ভাজা নেই, সেজন্য আমি আলুগুলোকে এখনই শাকের মধ্যে দিয়ে দিলাম, মানে টক পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শাক থেকে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, শাকগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। আর এখন আলুগুলোও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি ওই ৫টার মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ভাতের সাথে টক পালং শাক খাওয়ার সময় একটু কাঁচা লঙ্কা ভাতে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সেজন্য কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি, এইরকম গোটা গোটা মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, জলটা অনেকটা টেনে এসেছে, মানে শাক থেকে যতটা জল বেরিয়েছিল টেনে এসেছে। এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো টক পালং শাকটা রান্না করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চা চামচ মেপে ১ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সর্ষেটাকে একদম হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। একদম সামান্য কয়েক সেকেন্ডের মতো আমি একটু নেড়েচেড়ে নিয়েছি, আর এখন এটাকে নামিয়ে নিচ্ছি।
একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। সর্ষেটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। আমি হামানদিস্তার মধ্যে সুন্দর করে গুঁড়ো করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজা সর্ষেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আর আবারও চলে যাব ওভেনের কাছে। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আবারও অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আগে যেহেতু একবার তেলের ব্যবহার করা হয়েছে, সেই কথা মাথায় রেখে এখানে আমি তেলের পরিমাণ অনেকটাই কম দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো সর্ষে। এখানে আমি 50 গ্রামের মতো চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ছোট সাইজের চিংড়ি মাছই আমি রান্নায় ব্যবহার করছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন। তবে আমি বেশ ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েই আজকের এই টক পালং শাকটা রান্না করছি। তবে আপনারা যারা নিরামিষভাবে রান্না করতে চান তারা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন। তো যাই হোক, আমি ফোড়নের মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি নামিয়ে রাখা শাকটাকে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে রান্না করে রাখা শাকটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই টক পালং শাকের মধ্যে যে একটু জলজলে ভাবটা রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে একদম মাখো মাখো হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি। যেহেতু সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, তো আর বেশি সময় কিন্তু লাগবে না রান্নাটা পুরোপুরি কমপ্লিট হতে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা। মানে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটার থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালো করে শাকের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমার এই সময়টা মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য আমি আরো সামান্য কিছুটা লবণ দিলাম। আর যেহেতু টক পালং শাকটা বেশ খানিকটা টক হয়, টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা দিয়ে দিলাম চিনি। তো সমস্ত কিছু খুব ভালো করে এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, শাকটা একেবারে আঠালো মাখো মাখো হয়ে আসা পর্যন্ত। তো রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। যে শাকের মধ্যে যে জলজলে ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। ভাতের সাথে টক পালং শাকের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, মনে হবে যে এই টক পালং শাকের রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। এদিকে আমাদের রান্নাটা তো একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা কারা কারা টক পালং শাক এইরকম ভাবে বাড়িতে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টসে জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।